ন্যাড়া শাকচুনি ও রাজুর বউ। আমি থাকি কাছে কাছে, নাম শাকচুন্নি। সুখে আছে রাজুর ছেলে বউগিন্নি। গায়ে বড় জ্বালা ধরে, মনে জাগে হিংসে। রূপে গুণে আমি নই কমু কোন অংশে। রাজুর কালো বউ তবু থাকে দেমাগি। করলো না আমায় বিয়ে, ভারী ছিলাম রূপসী। বৌমা, সন্ধে হয়ে আসছে। খালপাড়ের মাঠে ধবলি ঘাস খাচ্ছে। যাও, তুমি ওকে এবার বাড়ি ফিরিয়ে নিয়ে এসে গোয়ালে বেঁধে দাও। ঠিক আছে মা, কটা বাসন আছে, আমি মেজে নিয়েই যাচ্ছি। না না, অন্ধকার হবার আগেই তুমি যাও, গিয়ে ধবলিকে নিয়ে এসো। আমি বরং ঘরের কাজগুলো করে দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। খালপাড়ের মাঠটা খুব একটা ভালো জায়গা না, ওখানে আবার একটা ছাতিম গাছ আছে। অন্ধকার নামতে এখনো অনেক দেরি আছে, আমি যাব আর আসবো। তুমি চুলটা শক্ত করে বেঁধে নাও, খোলা চুলে সেখানে গেলেই যে তিনি। হায় আল্লাহ, তুমি সাবধানে যেও বৌমা। বেশি দেরি হবে না মা, আমি ধবলিকে নিয়েই চলে আসবো। এই কথা বলে রাজুর নতুন বউ মিতানু খোলা চুলে খালপাড়ের মাঠের দিকে চলে যায়। ধবলি, এই ধবলি, কোথায় গেলি ধবলি? মিতালি অনেকক্ষণ ধরে ধবলিকাইকে খোঁজাখুঁজির পর তাকে খালের ধারে ঘাস কেটে দেখতে পায়। কি রে ধবলি, তুই এখানে? সন্ধ্যা হয়ে গেল, আমি তোকে কতক্ষণ ধরে খুঁজছি। চল বাড়ি চল, এক্ষুনি খোসেরা তোকে দেখতে পেলে তখন বুঝতিস। মিতালি গাইকে নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। ঠিক তখনই সেই ছাতিম গাছের ন্যাড়া শাকচুন্নি তার খোলা চুল দেখে। খোলা চুলে এই পথে করে নিয়ে যায় কে? ধরবো চুলের মুঠিখানা, দেবো খার মুখকে। হ্যাঁ, এটা দেখছি ওই রাজুর বউ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই কথা বলেই শাকচুন্নি এক বুড়ির ছদ্মবেশ ধারণ করে মিতালির সামনে আসে। ও রাজুর বউ, গরু নিয়ে যাচ্ছ বুঝি? না তোমার শাশুড়ি পায়ে পা তুলে পান খাচ্ছে নাকি? নতুন টুকটুকে বউটাকে মাঠে গরু নিয়ে পাঠিয়েছে। না না, শাশুড়ি মা বাড়ির কাজ করছেন, তাই আমি ধবলিকে নিতে এলাম। আচ্ছা বুড়িমা, আমি আসছি, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। অত তারা কিসের গো? আমার সঙ্গে দুদণ্ড কথা বলো না। না গো বুড়িমা, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। শুনেছি এই খালপাড়ের মাঠে ছাতিম গাছের নাকি এক শাকচুন্নি থাকে। সে খুব ভয়ঙ্কর, বিচ্ছিরি তার চেহারা। সন্ধ্যাবেলা এই পথ ধরে কেউ গেলেই তাকে নাকি সে ধরে। তাই নাকি? তুই শাকচুন্নির ব্যাপারে এত কিছু জানিস? তবে দেখ তো শাকচুন্নি কেমন দেখতে কিনা। বুড়ি শাকচুন্নির রূপ ফিরে আসতেই ধবলি দৌড়ে বাড়ি পালিয়ে যায়। আর মিতালি তার চোখের সামনে শাকচুন্নিকে দেখে ভয়ে কাঁদতে শুরু করে। ওরে বাবারে, শাকচুন্নি, আমায় ছেড়ে দাও, আমায় বাড়ি যেতে দাও। এই কথা বলে মিতালি দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শাকচুন্নি মিতালির চুলটাকে টেনে ধরে তারপর তাকে অজ্ঞান করে ওই ছাতিম গাছের ডালে তুলে রাখে। যতদিন না আমি চাইবো রাজুর বউয়ের ঘুম ভাঙবে না, এই গাছের ডালেই থাকবে। এবার আমি রাজুর ঘরে সুখে সংসার করব। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এরপর শাকচুন্নি মিতালির রূপ ধারণ করে রাজুর বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে শাশুড়ি বৌমাকে খুঁজতে খুঁজতে খানিকটা পথ এগিয়ে যেতে বৌমা দেখা পায়। কি গো বৌমা, এতক্ষণ কোথায় ছিলে? ধবলিকে একা ফিরে আসতে দেখে চিন্তায় আমার হাত পা হিম হয়ে যাচ্ছিল। পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো? দেখুন কাণ্ড, ধবলি আমার হাত ফসকে দৌড় দেয় আর সোজা বাড়ি চলে যায়। আমি এতক্ষণ ধবলিকে এদিক সেদিক খুঁজছিলাম মা, তাই একটু দেরি হয়ে গেছে। এরপর শাশুড়ি ও ছদ্মবেশী শাকচুন্নি বৌমা ঘরে ফিরে যায়। তারপর রাতের খাবার খেতে বসে বৌমা বলে,
মা, আপনার ছেলে এখনো ফিরলো না? কখন ফিরবে সে? খোকা খবর পাঠিয়েছে, ও আজ ফিরবে না, কাল সকালে ফিরবে। চলো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, অনেক রাত হলো। এরপর খাওয়া দাওয়া করে যে যার ঘরে শুয়ে পড়ে। কিন্তু মাঝরাত হতেই শাকচুন্নি তার আসল রূপে ফিরে আসে। তারপর শাশুড়ির ঘরে যায়। আমার খিদে পেয়েছে, পেট জ্বলছে আমার, এই বুড়িকেই মেরে খাওয়ার মোটকে খেয়ে নি। না না, একে এক্ষুনি খেলে তো রাজুর ঘরে সুখে সংসার হবে না। যাই খামারে গিয়ে যে কয়েকটা হাঁস মুরগি আছে ধরে খেয়ে নেই। এই কথা বলে শাকচুন্নি খামারে চলে যায়। আর এই দৃশ্য দেখে ধবলিকাই ভয়ে জোরে জোরে ডাকতে থাকে। গরুটাকে শাশুড়ির ঘুম ভেঙে যায়। এই নিশুতি রাতে ধবলিটা এত জোরে জোরে ডাকাডাকি করছে কেন? কি হলো আবার কে জানে, যাই হোক কাল সকালে উঠেই দেখবো। ওদিকে শাকচুন্নি মুরগি খেয়ে মিতালির ঘরে ঢুকে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়। শাশুড়ি ধবলিকে খাবার দিতে গিয়ে খাবারে মুরগির রক্ত ও পালক দেখে বিস্মিত হয়ে যায়। এ কি সর্বনাশী কাণ্ড! এই জন্যই তো ধবলি কাল রাতে এমন করে ডাকাডাকি করছিল। তখন ছদ্মবেশী বৌমা এসে বলে, মনে হয় কাল রাতে বাঘ বা শিয়াল এসে এমন কাণ্ড করেছে। ঠিক তখন মিতালির স্বামীও বাড়ি ফিরে আসে। মা, ও মা, মা কোথায় গেলে তুমি? রাজুকে দেখে মিতালির ছদ্মবেশী শাকচুন্নি বলে, কি গো, এই তোমার ফেরার সময় হলো? কতক্ষণ আমি তোমাকে দেখিনি। কি সুন্দর লাগছে তোমাকে। চলো ঘরে চলো, তোমাকে জল দিয়ে বাতাস করি। মা, তোমার বৌমার মাথাটা গেল নাকি? হঠাৎ করে এত আদিক্ষেতা কেন করছে? ধুর, তুমিও না। আমার স্বামী যত, আমি করবো না তো কে করবে শুনি? আগে তো কখনো এত করতে না, তাই আর কি। যাই হোক, আমি ধবলিকে খালপাড়ের মাঠে বেঁধে দিয়ে আসি। এই কথা বলে রাজু ধবলিকে নিয়ে খালপাড়ের মাঠের দিকে চলে যায়। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমাট বেঁধে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৌমা, বৃষ্টিতে তো রান্না করার সব কাঠ ভিজে গেল গো, এবার কি করে রান্না হবে? আপনি কোনো চিন্তা করবেন না মা, আপনি ঘরে গিয়ে আরাম করুন, আমি সব ব্যবস্থা করে ফেলছি। শাশুড়ি নিজের ঘরের দিকে চলে যায়। আর এদিকে রান্নাঘরে শাকচুন্নি নিজের রূপে এসে জাদু করে রান্নাঘরের সমস্ত কাজ করতে থাকে। এবার শুধু উনুন জ্বালাতে হবে, কিন্তু কাঠগুলো তো ভিজে গেছে, এখন কি করি? বৌমা একা একা কি করছে কে জানে, যাই গিয়ে একটু সাহায্য করি। শাশুড়ি রান্নাঘরে ঢুকতে যাবে, তখন দেখেছে রান্নাঘরের ভিতরে বৌমা নেই, আছে এক শাকচুন্নি। এ কি দেখছি আমি, বাড়িতে শাকচুন্নির বাসা বেঁধেছে, কিন্তু বৌমা গেল কোথায়? খোকা ফিরে এলে সব বলতে হবে। ওদিকে মুষলধারে বৃষ্টির জন্য রাজু ধবলিকে নিয়ে ওই ছাতিম গাছের নিচে দাঁড়িয়ে থাকে। কি বৃষ্টি হচ্ছে রে বাবা! ধবলি, তোরা চার ঘুরে ঘুরে ঘাস খাওয়া হলো না, বৃষ্টি থামলেই আমরা বাড়ি ফিরে যাব। শাকচুন্নির জাদুর কারণে গাছের ডালে থাকা মিতালি কেসে দেখতে পায় না। এরপর বৃষ্টি থামলে ধবলিকে নিয়ে রাজু বাড়ি ফিরে আসে। খোকা, শিগগিরই এদিকে আয়, দেখবি আয় রান্নাঘরে কে। রাজু রান্নাঘরে দেখেছে এক শাকচুন্নি রান্না করছে। কাল সন্ধ্যাবেলা তোর বউ ধবলিকে খালপাড়ে মাঠ থেকে আনতে গিয়েছিল। তারপর রাজুকে তার মা সমস্ত ঘটনা খুলে বলে। বাবা, তুই এক্ষুনি ওঝাকে ডেকে নিয়ে আয়। না জানি তোর আসল বউ এখন কোথায়। ঠিক আছে মা, আমি এক্ষুনি ওঝা ডেকে নিয়ে আসছি। রাজু বেরোতে যাবে, ঠিক তখনই ছদ্মবেশী শাকচুন্নি সেখানে এসে বলে, কি গো, তুমি কোথায় আবার যাচ্ছ? দুদণ্ড দাঁড়াও না, একটু তোমাকে দেখি, তোমার সাথে কথা বলি। মায়ের গলাটা ব্যথা করছে, শরীর খারাপ, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। ডাক্তার ডাকলে কেন? আমি মায়ের হাত পা গলাটা টিপে দিচ্ছি, সব ব্যথা সেরে যাবে। রাজু বাড়ি থেকে বেরিয়ে সোজা ওঝার কাছে যায়। ওঝাকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর ওঝাকে নিয়ে বাড়িতে ঢুকতেই শাকচুন্নি টের পেয়ে যায়। তখনই ওঝা শাকচুন্নি বন্দি হয়ে যা চটপট, এই বলে ছদ্মবেশী মিতালিকে বন্দি করে ওঝার ছাড়তে শাকচুন্নিও তার আসল রূপে ফিরে আসে। ছেড়ে দে, ছেড়ে দে বদমাস! তখনই ওঝা শাকচুন্নির উপর আরেক জাদু দিয়ে আঘাত করেন। ও বাড়ির বউকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস বল, তাকে ফিরিয়ে দে, আর তুই এই গ্রাম ছেড়ে চলে যা।
আমি ওকে ছাতিম গাছে ঘুম পাইয়ে তুলে রেখেছি। আমি রাজুর বউকে এখনই এনে দিচ্ছি। ছেড়ে দে মাই, ছেড়ে দে। এই কথা বলে শাকচুন্নি মিতালিকে জাদু করে বাড়িতে এনে দেয়। তারপর ওঝা শাকচুন্নিকে মুক্ত করতে শাকচুন্নি উড়ে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পুকুর পাড়ে শাকচুন্নি। অনেকদিন আগের কথা। পলাশপুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে সুজন আর রুবেল নামের দুইজন বাস করত। তারা দুইজন মিলে মাছ চাষ করত। একদিন রাতের বেলা তারা দুইজন মাছ পুড়িয়ে খাচ্ছিল। তখন সুজন বলে, ও খুব ভালো লেগেছে রে, দে তো আরেকটা। আমাকে আরেকটু নুন দে তো। বৃষ্টির দিনে এরকম পুকুরের ধারে বসে গরম গরম মাছ পোড়া খেতে খুব ভালো লাগে। এমন সময় পুকুর থেকে কিসের যেন একটা আওয়াজ আসছিল। কি ব্যাপার বলতো, পানির শব্দ ভেসে আসছে। পুকুরে আবার কেউ মাছ চুরি করতে নামলো নাকি? ঠিক বলেছিস, আজ বেটাকে হাতে নাতে ধরবো, তারপর দেখাবো মজা। রোজ রোজ মাছ চুরি করা। তারপর তারা পুকুর পাড়ে যায়। তখন সুজন বলে, না না, কাউকে তো দেখতে পাচ্ছি না, পালিয়ে গেল নাকি? কি যে বলিস না তুই, আশেপাশে শুধু মাঠ আর মাঠ, পালিয়ে যাবে কোথায়? নির্ঘাত পুকুরের বড় মাছে খাই মারছিল। ঠিক বলেছিস, তাই হবে মনে হয়। চল চল, ঘরের মধ্যে চল, এই ফাঁকা আকাশের নিচে থাকাটা ঠিক হবে না। যা, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি থামবে না আজ। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আশপাশটা তাকিয়ে দেখলো কেউ কোথাও নেই। কাউকে দেখতে না পেয়ে সুজন আর রুবেল পুকুরের ধারে সেই ঘরটার মধ্যে এসে বসলো। বেশ কয়েক বছর হলো তারা দুজন মিলে এই পুকুরে মাছ চাষ করে। বর্ষাকাল পড়ে গেছে, প্রত্যেক দিনই প্রায় একই রকমের ঝমঝম করে বৃষ্টি লেগেই রয়েছে। আর প্রতি বছর এই আষাঢ়ে বর্ষার সময়তেই শুরু হয় এক অদ্ভুত উৎপাদন। কে বা কারা যেন পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে চলে যায়। অনেক চেষ্টা করেছে চোরকে হাতে নাতে ধরার, তাই তারা বর্ষার এই সময়টা পুকুরের ধারে ছোট্ট ছোট্ট ঘর তৈরি করে, সেখানেই রাত কাটায় আর পুকুরের মাছ পাহারা দেয়। একদিন সকালে সুজন আর রুবেল পুকুরে জাল ফেলে দেখে জালে একটিও বড় মাছ ধরা দেয়নি। যা ধরা পড়েছে সব পুকুরে ছোটখাটো মাছ। আর এই দৃশ্য দেখে তাদের চোখ কপালে। রুবেল বলল, এ কি সর্বনাশ রে সুজন, এ তো শুধু ছোট ছোট মাছ, যে বড় বড় কাতলা, সিলভার কাপ, মৃগেল এসব কোথায় গেল? এইভাবে চললে তো কদিন পর বিক্রি হয়ে যাব রে। তাই তো দেখছি রে, যত যাই করি বেটা চোরকে তো আর আটকানো যাচ্ছে না। ঠিক আমাদের চোখের আড়ালে চুরি করে চলছে, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না রে। সে তো ঠিক আছে, কিন্তু সব রকমই তো চেষ্টা করছি, চোর বেটাকে তো কিছুতেই আর ধরতে পারছি না। আজ একটা হেস্ত করেই ছাড়বো। আজ সারা রাত না ঘুমিয়ে পাহারা দেব, দেখি চোর বেটা চুরি করে কি করে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। পুকুরের সব বড় বড় মাছগুলো চোরের দল চুরি করে নিয়ে চলে গেছে। লোকের কাছে ধার দেনা করে এই পুকুরের মাছ চাষ করেছে তারা। মাছ বিক্রি করে লাভের টাকা থেকে সে লোন পরিশোধ করবে, কিন্তু এখন তাদের কপালে হার। লাভ তো দূরের কথা, লোনের টাকা শোধ করাই তাদের কাছে দুষ্কর হয়ে উঠেছে। আবার চল তো রুবেল, একবার বেলা থাকতে থাকতে পুকুরের ধারটা ঘুরে দেখি, চোর বেটা কোথা দিয়ে আসে আর কোথা দিয়ে যায়। কিছুই তো বোঝা যাচ্ছে না, যদি কোনো সূত্র পাওয়া যায়। হ্যাঁ, এটা আমিও ভাবছিলাম। তারা দুজনে হেঁটে হেঁটে পুকুরের ধারটা পরিদর্শনে বের হয়। তারা চেষ্টা করছে কিছু চিহ্ন খুঁজে বের করার। হাঁটতে হাঁটতে তারা বিলের শেষ প্রান্তে এসে পৌঁছায়। যেদিকটায় গাছপালার ভিড়টা একটু বেশি, সেই দিকটা এসে পুকুরের পাড়ে কারোর একটা পায়ের ছাপ দেখতে পায়। কেউ যেন প্রত্যেকদিন এইখান দিয়ে হেঁটে পুকুরে নামে আর এই পাশ থেকে হেঁটে হেঁটে কোথাও চলে যায়। আশপাশটা ভালো করে তাকাতে তারা খেয়াল করলো
একটা বড় গাছের গোড়ায় মাছের কাঁটা পড়ে আছে। কি রে, এত মাছের কাঁটা এলো কি করে? বিলে কি ভোঁদড়ের উৎপাত হলো নাকি রে? বিলের সব মাছ ওরাই খেয়ে নিচ্ছে। না না, কি করে সম্ভব এটা? ভালো করে চেয়ে দেখ, এটা মানুষের পায়ের ছাপ, কিন্তু কথা হলো মানুষের কাঁচা মাছ খায়। এসব ভুতুড়ে কাণ্ডে নয় তো? শুনেছি ভূত কাঁচা মাছ খেতে ভালোবাসে। কি সব যাতা বলছিস? এতদিন এখানে আছি, কোনোদিন এসব ঘটেনি, এখন আবার ভূত আসবে কোথা থেকে? আর ভূত বলি কিছু নেই রে। আবার মনে হচ্ছে কোনো বেটা মাছ চুরি করে, তার কাঁটাগুলো এখানে ফেলে রেখে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, যাতে আমরা ভূতে ভয়ে এখানে না থাকি। আর এই চোর বেটা মনের সুখে মাছ চুরি করতে পারে। কথাটা তুই ঠিক বলেছিস রে। বিলের ধারে ওই গাছের গোড়ায় মাছের এত কাঁটা পড়ে থাকতে দেখে তারা ভয় পায়, কিন্তু তারা বুঝতে পারে যে কোনো মানুষ বুদ্ধি করে কাঁটাগুলো এখানে ফেলে রেখে যায়, তাদের ভয় দেখানোর চেষ্টা করছে, যাতে তারা ভাবে যে এসব ভূতের কাজ। আর ভয়তে এই বিলের ধারে রাতে পাহারা না দেয়। তারা দুছেলে ঠিক করে রাতের বেলা সারা রাত জেগে পাহারা দেবে। বিকেল করে সন্ধে নামলো, আর বিলের আশপাশ কালো অন্ধকারে ভরে উঠল। প্রতিদিনের মতো আজও ঝিরঝির পড়ে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এক হাতে ছাতা নিয়ে তারা দুজন এগিয়ে চলেছে পুকুরের ছাড় দিয়ে। তারা আজ চোর বেটাকে হাতে নাতে ধরবে। চুপিসারে আস্তে আস্তে তারা এগিয়ে যাচ্ছে। তারা দেখে কে যেন একটা কোচমোচ করে কি যেন খাচ্ছে। এই কে রে? কে তুই? এত রাতে এখানে কি করছিস? কি হলো রে? উত্তর দে। তোর মানে তুই পুকুরের মাছ চুরি করিস? তোরা এখান থেকে চলে যা, আমায় বিরক্ত করিস না। আমি এইখানেই থাকি আর এই পুকুর থেকে মাছ খাই। তার মানে তুই আমাদের পুকুরের মাছ চুরি খাস? তোর বাপের পুকুর নাকি রে? হ্যাঁ, রোজ রোজ মাছ চুরি করে খাবি? কি? তোর এত বড় সাহস আমায় অপমান করিস? দেখ তাহলে তোর কি করি। এই বলে শাকচুন্নি তার আগে কড়মড় করে তার দিকে তাকিয়ে এগিয়ে আসে। তার দুই চোখ দিয়ে আগুনের ফুলকি বেগে আসছে। তাদের আর বুঝতে অসুবিধা হলো না তাদের পুকুরে মেছো ভূতের নজর পড়েছে। সেই ভূত প্রতিদিন তাদের পুকুর থেকে মাছ ধরে খায়। প্রচলিত রয়েছে মেছো ভূত নাকি পুকুর থেকে মাছ ধরে খায়, আর সেই পুকুরে তাদের নজর পড়ে। সেই পুকুরের মাছ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোথাও যায় না। এই মেছো ভূতের ভয়ঙ্কর রূপ দেখে সুজন আর রুবেল হয় থরথর করে কাঁপতে থাকে। তাদের আর বুঝতে অসুবিধা হলো না এই ভূত চোরের হাত থেকে তাদের পুকুর বাঁচানো দুষ্কর। এই পুকুর আমার, এই পুকুরে আমি মাছ ধরে খাই। এখান থেকে পালা বলছি, নয়তো তোদের কেউ মেরে ফেলবো। বাঁচাও বাঁচাও, আমাদের মেরে ফেললো! এই ভূতে আমাদের মেরে ফেললো রে! বাঁচা আমাকে রুবেল! রুবেল পুকুরের ঢালে দাঁড়িয়ে শুধু দেখলো সেই মেছো ভূত সুজনকে পুকুরের মধ্যে টেনে নিয়ে যেতে চাইছে। সুজন প্রাণপণ চেষ্টা করছে তার হাত থেকে রক্ষা পাওয়ার, আর চিৎকার করে চলেছে। রুবেল কি করবে, কি করে রক্ষা পাবে সে বুঝে উঠতে পারলো না। ছুটে যায় গ্রামবাসীদের কাছে, আর সেখান থেকে বেশ কিছু লোককে ডেকে নিয়ে আসে। তাদের মধ্যে কেউ সাহস করে পানিতে নেমে সুজনের বডিটাকে তুলে নিয়ে আসে। এই চোখ খোল, চোখ খোল সুজন! এই দেখ আমরা সবাই এসে গেছি, তোর কিচ্ছু হবে না। চোখ খোল, চোখ খোল সুজন! এভাবেই বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সুজন চোখ খোলে। এ যাত্রায় সুজন বেঁচে যায়। সেই ভূতটাকে পানিতে টেনে নিয়ে গেলেও প্রাণে মারতে পারলো না। হয়তো আর কিছুক্ষণ হলে সুজন মারা যেত। তারপর থেকে তারা সেই পুকুরের ধারে পাহারা দেওয়া বন্ধ করে দেয়, আর পরের দিনেই দিনের বেলায় সমস্ত মাছ তুলে নেয়। এর ফলে কিছুটা লোকসান হয়, তবে তাদের এটা সহ্য করতে হয়েছিল, কারণ তারা যদি সেদিনের পরও পুকুরটি পাহারা দিত তবে শাকচুন্নি তাদের জীবনকে নিঃশেষ করে দিত। এই ভয়ে তারা কখনোই আর সাহস করেনি পুকুর পাহারা দেওয়ার, কারণ বেঁচে থাকলে জীবন নির্বাহ কোনো না কোনোভাবে করাই যাবে, কিন্তু যদি শাকচুন্নি তাদের মেরে ফেলে তবে তাদের জীবনটাই বৃথা হয়ে যাবে। এই জন্যই তারা শাকচুন্নিকে শাকচুন্নির মতোই থাকতে দেয়।
এবং নিজেরা নিজেদের মতো করে আবার নতুন করে শুরু করে। এইভাবেই গল্পটি শেষ হয়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখেছো শেষ পর্যন্ত তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।